হ্যালো, আসসালামু আলাইকুম। আমার খোকসার আয়োজনে সুদিনের বার্তায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেখ শাহিন। আজকের পর্বটা খুবই বিশেষ আমাদের জন্য। আমাদের খুব শ্রদ্ধেয় একজন স্যারকে নিয়ে আজকের অনুষ্ঠান। বেসিক্যালি আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসাবে আছেন, যারা আলোচক হিসাবে আছেন, তারা বলতে গেলে খুব সাধারণ ঘরের মানুষ। কারোরই স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্ম হয়নি, কিন্তু আজ তারা নিজ গুণে নিজ প্রতিভায় নিজেদেরকে স্বর্ণ শিখরে পৌঁছাতে পেরেছে, নিজেদেরকে অন্য একটা পর্যায়ে প্রতিষ্ঠিত করতে সমর্থন হয়েছেন। চলুন সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আছেন আব্দুল লতিফ শেখ, ডেপুটি ডিরেক্টর, জেলা সমাজসেবা অফিস, ঝিনাইদহ। আমেরিকা থেকে যুক্ত হয়েছেন আক্তার হোসেন, সিনিয়র প্রজেক্ট ও পোর্টফোলিও অফিসার, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইউএসএ। আছেন আসলাম হোসেন, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, নৌবাহিনী কলেজ, ঢাকা। কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সাথে যুক্ত হবেন আহসান হাবিব বেলাল, প্রোডাকশন ম্যানেজার, ফার্দার মিট প্রসেসিং কোম্পানি, সৌদি আরব থেকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের অনুষ্ঠানে। কেমন আছেন সবাই? হ্যাঁ, ভালো আছি শাহিন, তুমি কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অনুষ্ঠান শুরু করব। যেহেতু স্যার আজকের বিষয় আমাদের, স্যারের একটা ইন্টারভিউ দিয়ে শুরু করছি অনুষ্ঠান। যতদিন না আমি অসুস্থ হয়ে পড়েছি ততদিন পর্যন্ত আমি ডে অ্যান্ড নাইট আমি কলেজের কাজ নিয়েই থাকতাম। আমি ধান কালেকশন করতাম নদীর ওপার থেকে, শত শত মন ধান কালেকশন করতাম, শত শত মন গুড়, শত শত কোলা গুড় কালেকশন করতাম, পাট কালেকশন করতাম, হাজার হাজার মাছ কালেকশন করতাম। ছাত্রদের সাহায্যে নিজে কাটতাম, কাঁধে করে নিয়ে আসতাম। সর্বরকম কাজ করে দিই, হাতে কলমের কাজ, কাঁধে হাতে ফিজিক্যাল লেবার, মেন্টাল লেবার, ফিজিক্যাল লেবার সমানে আমি এনগেজ করেছি খোকসা কলেজ করার জন্যে। গোলাম কিবরিয়া আমার ভাই ছিল। গোলাম কিবরিয়া আমাকে খুব ভালোবাসতেন। যখনই টাকার দরকার হতো তখন 20-40 হাজার টাকা ওনার কাছ থেকে নিয়ে এসে আমি বেতন দিতাম। যেসব ছাত্র বানাইছি সেসব ছাত্র ঢাকাতে থাকে, তারা ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়নে, ইন্ডিয়ায় থাকে। তারা প্রফেসর হয়েছে, ইন্টারন্যাশনাল ফিগারে পরিণত হয়েছে তারা। হ্যাঁ, আমরা স্যারের মূল্যবান একটা ইন্টারভিউ দেখলাম। নিশ্চয় আপনারা যারা স্যারের খুব কাছের ছিলেন একটা সময়ে, আমি নিজেই দেখেছি স্যার আমাদের গ্রামে আসতেন। গ্রামের যারা বড় ভাইরা ছিলেন, বিশেষ করে ইব্রাহিম ভাই, আক্তার ভাই, লতিফ ভাই, ওনাদের রাতের পর রাত নিজে শ্রম দিয়ে নিজ হাতে মানুষ করেছেন বলা চলে। আমি প্রথমে আক্তার ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়া, যেহেতু আজকে স্যারকে নিয়েই স্মৃতিচারণ আমাদের অনুষ্ঠানটা, আপনাদের ওই সময়টা কেমন ছিল ভাইয়া? হ্যাঁ, আসলে বলতে গেলে আমার সঙ্গে স্যারের যে পরিচয়, সেটা ছিল একটা মানে কি বলবো, অন্যরকম একটা ব্যাপারের মাধ্য দিয়ে স্যারের সাথে আমার পরিচয় হয়। যেমন প্রথম থেকে আমার মানে ইংরেজি শেখার প্রতি একটা বিশাল দুর্বলতা ছিল। আর সেখান থেকেই একদিন ভাবলাম যে আমি কিভাবে স্যারের সংস্পর্শে আসতে পারি। তো এখন কোনোভাবেই তো মানে স্যারের কাছে যেতে পারি না, কিংবা স্যার যে যে ফিগারে ছিল, যে মুডে চলতেন, দেখলেই ভয় করতো। তবে একদিন ভাবলাম যে
আমি স্যারের বাড়ি যাব। তো একদিন সকালবেলা, খুব সকালবেলা ঘুমেতে উঠে আমি সাইকেল নিয়ে সেই একতারপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তখন শীতকাল ছিল। তো আমি স্যারের বাড়িতে পৌঁছাই সকাল 8টার দিকে। তো তখন স্যার তো উনি সকালবেলা গোসল করে মানে বারান্দায় বসে পূজা করতেছিলেন। আমি দরজায় যে কলিং বেল, সাইকেলের বেল করলাম। তখন স্যার এমন ভাবে কথা বলে উঠলেন, কে? স্যার যেভাবে ড্রামাটিক্যালি কথা বলতেন, কোত্থেকে? তাই বললাম, স্যার আমার আমার নাম আক্তার, আমি শিমুলিয়া থেকে। তখন স্যার বলছেন যে ঢাকা গেছে? তখন তো আমি ইব্রাহিম ভাইকে চিনি না, জানিও না। তখন ভাবলাম যে আমি শিমুলিয়ায় আমার বাড়ি, অথচ ইব্রাহিমকে চিনি না, কেমন একটা নাজুক করতে হয়। তো আমি একদম সরাসরি মিথ্যাটা বললাম, হ্যাঁ উনি ঢাকা গেছেন। ওই যে ওখান থেকে শুরু। তারপর থেকে এমন কোনো দিন নেই, রাত নেই যে আমি স্যারের সাথে ছিলাম না। উনি আমার মধ্যে একটা জিনিসের জিনিস আবিষ্কার করলেন, তার পরামর্শ এবং তার বুদ্ধি এবং যে কৌশল দিয়ে আমাকে পুরাপুরি কুপকাত করে দিলেন। আমার মধ্যে এমন জিনিস উনি সঞ্চালন করলেন যেন আমি মন্ত্রমুগ্ধের মতো স্যার ছাড়া কিছুই বুঝি না, এমন। তো সেখান থেকে যাত্রা শুরু। তার সান্নিধ্য থেকে আমার যতটা মনে হয়েছে, আমি যতটা দেখছি, যতটা আমার কাছে মানে স্যার সম্বন্ধে স্পষ্ট হয়েছে, সেটা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় যে উনি ছিলেন একজন সৎ নিবেদিত প্রাণ, সাম্যবাদী, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি যার ছিল অগাধ ভালোবাসা। মুসলিম কে হিন্দু, কে বৌদ্ধ, কে উঁচু কে নিচু, এই ভেদাভেদ তার মধ্যে ছিল না। উনি মানুষকেই বেশি ভালোবাসতেন। আর তার উপর ছিল সাহিত্য সংস্কৃতি অনুরাগ, জ্ঞান চর্চার প্রতি তার মূল রসদ। উনি জ্ঞান চর্চা ছাড়া কিছু, আর সাহিত্য সংস্কৃতি পাগল করে তুলত। এধারে বলতে গেলে উনি ছিলেন একজন কবি, সাহিত্যিক এবং সমাজ সংস্কারক। তার দেখেছি অদম্য প্রাণ শক্তি, একজন স্বপ্নদ্রষ্টা। বলা যেতে পারে ওনার একটা নিজস্ব দেশ ছিল, উটোপিয়া। সেখানে ওনার একটা স্বপ্ন, ওনার নিয়ম কানুন, ওনার যত কিছু সেই দেশে বসবাস করত। আর যেখানে যাকে পেতেন উনি সেই রাষ্ট্রের অন্তর্ভুক্ত করার চেষ্টা করতেন। যারা বুঝেছে তারা ওনার সেই নিজস্ব উটোপিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে, আর যারা বোঝে নাই তারা তো কখন স্যার সবসময় ওনার মধ্যে যে জিনিসটা কাজ করত, যে জিনিসটা ভাবতেন, সেটা হলো সবসময় পথ প্রদর্শন করা, কাউকে কোনো না কোনো পথ দেখানো। সে যেই হোক, একজন তাকে উদ্বুদ্ধ করা, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা তাকে উদ্বুদ্ধ করা, একজন শিক্ষক তাকে উদ্বুদ্ধ করা, একজন ছাত্র তাকে উদ্বুদ্ধ করা। যে যে অবস্থায় তাকে সেই অবস্থা থেকেই তার ভালোটা উনি বুঝাতেন। একজন শিক্ষক তার ভালো কোনটা উনি সেটা নিয়ে
কথাবার্তা বলতেন। একজন স্টুডেন্ট তাকে কি করতে হবে, কিভাবে চলতে হবে, সেই গাইডলাইন গুলো উনি সবসময় শুধু বলতেনই না, তাদের খাতায় লিখে দিতেন। এবং মাঝে মাঝে যে বাণীগুলো উনি লিখতেন, আমি আরেকটা বলতে চাই এখানে, উনি শ্রী ঠাকুরের একজন ভক্ত ছিলেন, সৎসঙ্গ, সেখান থেকে অনেক বাণী উনি আমার খাতায় লিখতেন। তার মধ্যে একটা বাণী বলি, যেমন তিনি বলতেন যে তীরের পরে থাক তীরে, আকাশ নে ফিরে, সম্মুখের বাণী নিক্তরে টানি, পশ্চাতের কোলাহল হতে। এই সব দিক দিয়ে উনি সবসময় তার স্বপ্ন, তার স্বপ্নের যে একটা বীজ, তার ভালোবাসার মানুষদের মধ্যে বপন করতেন। এবং সেখান থেকে ওনার একটাই মাত্র ছিল, যেটা যে আমি যে মানুষটাকে ভালো, মানুষটাকে আমি গাইড করি, যে মানুষটা আমার সঙ্গে থাকে, আমার সমস্ত অপূরণ স্বপ্নগুলো যেন আমি তার মধ্যে দিয়ে পরিস্ফুটিত করতে পারি। তো এই সবচেয়ে বড় সার্থক, যে আমি আমার স্বপ্ন, আমি আমার ধ্যান ধারণা, আমি আমার কল্পনা, এই সব মানুষের মধ্য দিয়ে, আমার ছাত্রদের মধ্য দিয়ে, আমার ভালোবাসার মানুষের মধ্য দিয়ে একদিন হয়ে দেখতে চাই। আরেকটা কথা বলা যেতে পারে, আমি যতটুকু দেখেছি, সে তার নিজের জন্য ছিল না, বা কারো একার জন্য নয়। সে না সংসারের একার, না সন্তানদের একার, না তার অর্ধাঙ্গিনীর একার, সে সবার জন্য ছিল। স্বার্থপরতা কিংবা এই শব্দগুলোই তার অভিযানে ছিল। সে সবার ছিল। আর তাই সংসার থেকে তার বিরুদ্ধে অনেক ছিল, যে আসলে স্বামীর হিসাবে ওয়াইফের কমপ্লেন, বাবা হিসাবে সন্তানের অভিযোগ। কিন্তু আমি যতটা দেখেছি, সে সব, আর যার কারণেই অনেক ভালোবাসার মানুষগুলো তাকে অনেক মিস করেছে। আর একটা জিনিস তাকে, তার সম্বন্ধে বলতে গেলে বলতে হয়, গতানুগতিক ধরা বাঁধা নিয়মের শিক্ষক তিনি ছিলেন না। যে নাই কলেজে যাওয়া, নিয়ম মতো ক্লাস নেওয়া, কিংবা ক্লাসের শেষে করা, কিংবা হলো পজিশন রক্ষার জন্য কলেজে রাজনীতি করা, কিংবা অন্যান্য সংগঠনের সাথে নিজেকে যুক্ত করা, কিংবা নিজের ক্ষমতা রাখার জন্য যা কিছু করা, এই গতানুগতিক শিক্ষক তিনি ছিলেন না। কিংবা একটু ভালোর জন্য একটু গীবত গাওয়া, কিংবা অন্যায়ের কিংবা খারাপ জিনিসের আশ্রয় নেওয়া, এগুলো তিনি কখনোই করতেন না। তিনি সবসময় তার নতুন প্রাণে, নতুন মঞ্চে সঞ্চালিত ছিল। সবসময় উনি
তার কাছের মানুষদের, তার প্রিয় ছাত্রদেরকে তার সেই হ্যাঁ তার সে উটুপিয়াতে করত। আমরা যদি এখানে একটা দেখি, মানে সেই হোসেন মিয়ার যেমন একটা নিজস্ব ময়নাদ্বীপ ছিল, আমাদের প্রাণপ্রিয় এই শিক্ষক বিশ্বাসের একটা নিজস্ব জগৎ ছিল। আর আমরা যারা ডিরেক্ট স্টুডেন্টস, তারাই তার সেই জগতের নাগরিক। আর আমরা তার সেই জগৎ পেয়েছিলাম বলেই আমাদের মেধা, মনন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সবকিছু অন্য থেকে আলাদা। স্যার আমাকে যে বাবা তোর বয়স কত? আমার বয়স তো 20 বছর। বলল আমার বয়স কত? বললাম স্যার আমি তো জানি না। বললো জাস্ট গেস। স্যার আপনার বয়স হয়তো 60 বছর। তাহলে এবং 20 কত হয়? 80। 80 বছরের ছেলে কি কখনো, 80 বছরের বুড়া কখনো সিনেমা দেখে? না স্যার। কখনো রাস্তায় রাস্তায় মেয়েদের পিছন পিছন ঘোরে? না স্যার। 80 বছরের বুড়া কি কখনো হলো স্যাবলামি করে? না স্যার। তাহলে তুই করবি কেন? একটা কথায় আমার সমস্ত কিছু থেকে যেন টেনে উপড়ে নিয়ে এসে এমন একটা অবস্থায় দাঁড় করালেন যেন আমি কোনো অন্যায় না, আমি সিনেমা দেখতেই পারি না, আমি কোনো কিছুই করতে পারি না, আমি 80 বছরের বুড়া। আমার শুধু একমাত্র লক্ষ্য জ্ঞান। উনি আমার মধ্যে যে অনুপ্রেরণা, যে উদ্যমতা, স্বপ্নের একটা বীজ ঢুকাই দিছিলেন, সেটাই ছিল সব যথেষ্ট। আর যার জন্যই হয়ে খুঁজে খুঁজে ফিরতাম। যদি একদিন না দেখতাম কোথায় আছে, কেমন আছে, হন্যে হয়ে ঘুরতাম। যেখানে থাকতাম আমার মনে স্যারকে খুঁজতে হেমায়েতপুর গেছি, স্যারকে খুঁজতে কুষ্টিয়া, সেউরিয়া, হরিপুর, খোকসা, ঘোষপুর, একতারপুর, ওসমানপুর, জায়গা নেই স্যারকে খুঁজে ফিরি নাই। আর এই কারণে যতটা হয়েছে তার স্যারের দেওয়া যে আশীর্বাদ এবং স্যারের বোনা যে বীজ, তাই থেকেই। তো স্যার সম্বন্ধে আসলে এই কয়েক মিনিট কিংবা কয়েক ঘন্টা সময় সম্বন্ধে শেষ করা, স্যার সম্বন্ধে এক বছরেও শেষ হবে না। তো আমি আমার আছেন ওনাদের একটু, হ্যাঁ অবশ্যই আপনার কথা আরো শুনবো আক্তার ভাই। এর মধ্যে ইব্রাহিম ভাই আমাদের সঙ্গে জয়েন করেছেন। ইব্রাহিম ভাই প্রফেসর শেখ ফজিলুন্নেসা মুজিব কলেজের, ঢাকা মিরপুর 2-এ যে কলেজটি। ইব্রাহিম ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? শাহিন
শুনতে পাচ্ছি। ভালো আছো? জি, জি ভালো আছি। আপনার কাছে জানতে চাচ্ছি, স্যারকে নিয়ে আপনারও নিশ্চয়ই অনেক ধরনের স্মৃতি আছে। স্যার শিক্ষক হিসাবে আপনাদের কি ধরনের মোটিভেশন করতো, এবং আপনাদের কাছে স্যার কিভাবে প্রিয় হয়ে হয়ে উঠলো, সেই গল্পটা একটু শুনতে চাই। আচ্ছা, স্যারের আসলে মোটিভেশন, স্যার ছিলেন একজন অত্যন্ত ডেডিকেটেড টিচার, একেবারে নিবেদিত প্রাণশীল। তো ওনার সাথে আমার প্রথম দেখা 1986 সাল। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো প্রথমে ক্লাসে দেখলাম ওনার তো রুটিন তো, ক্লাসে দেখলাম উনি একজন দাড়িওয়ালা শিক্ষক। আমি ভেবেছিলাম উনি একজন মুসলমান টিচার হবেন। ক্লাস থেকে গেলেন তখন জিজ্ঞেস কি ক্লাসে কোনো মানে সিলেবাস ভিত্তিক লেখাপড়া করালেন না। উনি এসে প্রথমে উপদেশমূলক কিছু কথা বললেন, আর কথা বলতেই ওনার টাইমটা শেষ হয়ে গেল। আমি ওনার কথাতে প্রতি আমি মোটিভেটেড হয়ে গেলাম। তো আমি পরে ওনার সম্বন্ধে জানতে চাইলাম যে উনি কে। তো জানলাম যে উনি দুজন স্যার। তো ওনার আগে শুনেছিলাম উনি একজন বিখ্যাত মানুষ, ইংরেজি জানা ব্যক্তি। ওনার চেয়ে বেশি ইংরেজি জানা ব্যক্তি খুব সাথে কেন আমার মনে হয় যে বা বাংলাদেশে খুব একটা ছিল না। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়েছি, নাম শিক্ষকের সাথে কাছে পড়েছি। তো আমার কাছে মনে হয় স্যার তাদের থেকে কোনো অংশেই কম না। তো যাই হোক, উনি আমি জানতে চেয়েছেন আর কিভাবে মোটিভেশন করতেন। উনি আসলে পাথরে ফুল ফোটাতেন, যেটা একেবারেই অসম্ভব সেই কাজটা উনি করতে পারতেন। মরা গাছে ফুল ফোটাতে পারতেন। হতাশ মানুষকে শিখিয়ে উনি উজ্জীবিত করতে পারতেন। তো ওনার একটা কথা মনে যে উনি অত্যন্ত ভালোবাসতেন শিক্ষা ছাত্রদেরকে। উনি বলতেন, গিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে গড়ে তুলি মানসিক প্রতিমা। তো এই কথাটা উনি নিজের ব্যক্তিগত জীবনে বিশ্বাস করতেন। যারা অত্যন্ত হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত, তাদের মনে উনি আশার সঞ্চার করতেন। উনি স্বপ্ন দেখাতে পারতেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পথ দেখাতে পারতেন। তার জ্বলন্ত দৃষ্টান্ত আমি নিজে। আমি একজন হতাশাগ্রস্ত ছাত্র। তো অনির্ধ পাওয়ার পরে আমি নিজেকে একেবারেই বদলে ফেললাম। তো ওনার অনুপ্রেরণায়, ওনার পড়ানোর সিস্টেমে, উনি কখনো ক্লাসের বই আমাকে পড়াননি, একটা সেন্টেন্সও না। উনি শুধু কথা বলতেন, লিখতেন, একটা ডিকশনারি হাতে থাকত, এক একটা শব্দ নিয়ে উনি লিখতেন আর লিখতেন, এবং সেই লেখার মধ্যে অনেক উপদেশমূলক কথা ছিল, অনেক মনীষীর কথা নিয়ে আসতেন। এইভাবে করতে করতে আমার জীবনটাকেই উনি পাল্টে দিলেন। আমি স্বপ্ন দেখতে শুরু করলাম। আমি ঢালাম পরীক্ষা দিতে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে গেলাম। তো ওনার কথা আর কি বলবো, তুমি যদি পরে আবার সুযোগ দাও না হয় পরে বলবো। উনি অত্যন্ত একজন ভালো শিক্ষক ছিলেন। উনি ভালোবাসতেন আসলে ছাত্র শিক্ষক সম্পর্ক। আমরা তো শিক্ষক থেকে দূরে দূরে শিক্ষক দেখলে সালাম দিতাম এবং ভয়ে ভয়ে থাকতাম, কিন্তু উনি এত কাছে টেনে নিতেন, একেবারে এমন ভাবে আলিঙ্গন করতেন, ছাড়তেনই না, দীর্ঘক্ষণ আমাকে বুকের মধ্যে চেপে রাখতেন। এবং ওনার সাথে আমি ছিলাম রাত দিন, প্রায় সবসময় ওনার সাথে থেকেছি। বেশি একটা থাকা হয় নাই ওনার সাথে। এই বিভিন্ন গ্রামে, এই যে আসলাম ভাইকে ধামবাইদের গ্রামে ওনার বাড়ি ঈশ্বরদী, সেখানে থেকেছি, ইসলামপুরে থেকেছি, এবং এমন কোনো গ্রাম নাই, বেশিরভাগ গ্রামে বন্ধুরা, আত্মীয় স্বজন, মনের মানুষ আছে, সেখানে আমাকে নিয়ে নিয়ে রাত্রি যাপন করতেন। এবং রাত দিন ওই কথার চলে কথা বলতে বলতেই কখন যে পড়িয়ে ফেলতেন, মানে এমন একটা অবস্থায় পড়াতেন যেই পারেনি কখন শিখে ফেলছি। একবার মদন স্যার, খুবসা কলেজের মদন স্যার, একদিন ডেকে বললেন যে তুই তো কাকা বাবু উঠছিস, তুইও তো পাগল
হয়ে যাবি, কাকাবু এক পাগল আর তুই এক পাগল। আমি স্যারকে বলেছিলাম যে আমি তো পাগলই হতে চাই, আমি যদি স্যারের মতো কিছুটাও পাগল হতে পারি সেটা আমার সৌভাগ্য। তো আমার সৌভাগ্য হয়েছিল ওনার ভালোবাসা অর্জন করার। আমি ওনার সাথে প্রায় 2 বছর থেকেছি। উনি আমাকে করে তৈরি করেছেন। ঢাকাতে আসার পরে উনি আমার হলে এসেছেন, ইউনিভার্সিটি এসেছেন এবং আমার বাসায় এসেছেন এবং আমার ওনার সাথে আমার স্মৃতির শেষ নেই। উনি যে কেমন মানুষ সেটা অল্প কথায় বলে শেষ করা যাবে না। তুমি যদি আবার সুযোগ দাও আমি পরে আবার বলবো। শাহিন। অবশ্যই ভাইয়া, আরও অনেক কথা শুনতে চাই। এবার আসলাম ভাই আছেন। আমি একটু আমার দেখা দিজান স্যারের স্মৃতি কথা বলতে চাই। আমি তখন খোকসা জানিপুর পাইলট স্কুলের ছাত্র। তা আমরা যখন টিফিন হতো তখন মাঝে মধ্যে পদ্মা সুইট হোটেলে যেতাম। তো মাঝে মধ্যে দেখতাম স্যার কিছু ছাত্র নিয়ে একটা টেবিলে বসে আছে, তাদেরকে ইংলিশ সম্পর্কে তাদের সঙ্গে কনভারসেশন করছে, বা তখন আমাদেরকে ডাকতেন, ডেকে বলতেন যে মানে নর্মালি কথাবার্তা বলে 2টা করে সিঙ্গারা খাওয়াতেন এবং 2টা করে সিঙ্গারা খাওয়াই 10টা করে ইংলিশ শিখাইতেন। তো এইটুকু স্মৃতি আমার মধ্যে আছে আর কি। তা এরকম খোকসার এমন কোনো মানে ছেলে বা মেয়ে নাই, কোনো না কোনোভাবে স্যার দিজান স্যারের কথা বলছি, তিনি কোনো না কোনোভাবে প্রত্যেকের মধ্যেই একটা আলো ছড়িয়ে দিয়েছেন। আসলাম ভাইয়ের কাছে যাচ্ছি, আপনার স্মৃতি কথা শুনবো। আমার প্রাণ প্রিয় শিক্ষক দিজান স্যারের ব্যাপারে কিছু বলতে জন্য অর্থে তিনি ছিলেন তারটা খুব সংক্ষেপে বলে শেষ করা খুব কঠিন। তার সঙ্গে আমার পরিচয় তাকে দেখার আগে কলেজের শিক্ষক সময়ে এখন যেটা খোকসার উপজেলা অফিস লোকথা, ওইখানে ইংরেজি প্রফেসর এসেছেন, রাজপুত চেহারা, সকালে ভোরে 1 ঘন্টা ব্যায়াম করেন, কোরআন পাঠ করেন, গীতা পাঠ করেন, মতো চেহারা। শুনে শুনে তাকে দেখে আমি তার ভক্ত হয়ে যাই। তখন আমি ক্লাস 6 অথবা পড়ি। আমার যখন স্যারের ছাত্র তখন খোকসাকে বদলে দেওয়ার খোকসাকে এক সঙ্গে বিভোর। খোকসা কলেজ যে কথাটি একটু আগে আক্তারও একটু বলেছেন, ইব্রাহিম বলে স্যারের এসেছে গোটা তিনি বাঁশ, ধানের সময় ধান, আখের গুড়, প্রায় 200টার মতো আখের খোলা বলা হতো খোকসাতে, সেখানে এই গুড় সংগ্রহ করা হতো। এখানে একটা পেতে জানা দরকার যে স্বাধীন হওয়ার পর তখন মানুষের অপছন্দ, ক্রয় ক্ষমতা ছিল খুব সীমিত। খোকসার মতো পশ্চাৎপদ অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান মানে একটা কলেজ কল্পনার মতো। এই কল্পনাগুলো স্বপ্নবী, চরম স্বপ্নবাদী একজন দিজান স্যার, তিনি খোকসাতে কলেজ করার উদ্যোগ নেন। খোকসা কলেজে আমার শ্রদ্ধেয় রবীন্দ্র তখন নারায়ণগঞ্জে ওনাকে এখান থেকে নিয়ে যান। ওনার একটা আলোচনায় বলেছিলেন যে খোকসাকে বানাতে চেয়েছিলেন থেকে আমার নারায়ণগঞ্জ থেকে ঢাকেন। এরপরের ঘটনা প্রবাহ ছিল
কঠিন সময়ে গ্রামে বাস করা, জমি বিক্রি করে তিনি দিয়েছেন। মানুষ মহামানব হওয়ার জন্য তার যতগুলো গলি থাকে তার কোনো যার মধ্যে কখনো দেখিনি। নির্লোভ, নির্মোহ, অহংকার, দোষ দেখতেন না, সিদ্ধান্বেষী ছিলেন না, সব দিকটাতে ধরতেন, উৎসাহ দিতেন। আমাকে প্রায় একটা কথা বল যে আসলাম নির্ভব কথাটা অভিধান কথাটা তিনি একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখতেন, যে থাকবে না ধর্মীয় হানাহানি থাকবে, মানুষের মানুষের বিদ্বেষ থাকবে না, সেবা এবং ছিল সৎসঙ্গ, ধামের সৎসঙ্গ আশ্রমের ঋত্বিক ছিলেন। 4000 তিনি কোরআন আলোচনা করেছি, কোরআন অসাধারণ অসাধারণ পানি। তিনি একজন উঁচুমানের কবি, পিভি শেলি, হিল্টন বা মাইকেল মধুসূদন, তাদের যে সাহিত্যের প্রভাব অসাধারণ, তার সাহিত্য প্রতিভা। সর্বোপরি তিনি যে মানুষের সেবার জীবনটাকে উৎসর্গ করেছিলেন, এটা বলে আলোচ করা কঠিন। তারপর সংক্ষেপে বলবো, একটা ঠিকানা ছিল যে কথাটি শাহীন বললেন যে ওনারা যখন খেতে যেতেন স্যারকে দেখতেন, বাস্তব কথা, যে কথাটা আমি শুরুতেই বলেছি, বাংলা সক্রেটিস, বিদ্যা ফেরি করা একজন। দিনের পর দিন, মাসের পর আমি দেখেছি খোকসার মেধাবী ছাত্রগুলোকে তিনি খুঁজে বেরোতেন, তাদেরকে ঘন্টার পর দিনের দিন শিক্ষা দিতেন। যাদের হয়তো পড়াশোনার সামর্থ্য ছিল না, প্রাইভেট পড়ার সামর্থ্য ছিল না, যাদের চরম অভাব কষ্ট, সেই চরম অভাবের মধ্যে তাদেরকে ডেকে নিয়ে এসে নিজের পড়িয়ে বিনা পারিশ্রমিকে, এবং অনেককে তাদেরকে বাজার করে দেখেছি, খাইয়েছেন, তারপর তাদেরকে শিখছেন। আমার মনটা ভরে যায় দেখি সাড়ে সেই ছাত্ররা পৃথিবীর বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত। তিনি ধর্ম প্রচারক, যে পর্বই আমি দেখে এসেছি। বন্যা, ঘূর্ণিঝড়ের সময় ছুটে গেছেন মানুষের পাশে। 88 বন্যা, 89 বন্যা তিনি পদ্মা চরাঞ্চলে ছুটে নিয়ে। মানুষের ঘর উড়ে গেছে, কে যাবে সেই দিয়ে চেয়ে থেকে তিনি নিজে ছুটে গেছে ছাত্রদের নিয়ে, নিজের কাছে তাই নিয়ে তিনি সবার ঘর তৈরি করে দিয়েছেন। একটা ঘটনা আমি না বলে পারছি না, এটা 2000 সালের দিকের ঘটনা। রমজান মাস, আমি গ্রামের বাড়িতে ঢাকাতে এইগুলা প্যাকেটজাত করে দোকানি দিতে বলছেন। দোকানি রাজি হচ্ছেন না, যে এর মধ্যে একটা ঝামেলা। আমাকে দেখে যে আসলাম, পান্নামি সঙ্গে দেখে, পান্নামি আমার একটা দিয়ে দিয়েছিলেন অভুক্তদের খাবার কিনে দেওয়ার জন্য। 200 জনকে প্রতি 10 কেজি করে চাউল না, ঈদের সময় চিনি, দুধ, এগুলা। স্যার সমস্যা নাই বলে, আমার কাছে তো খুব বেশি টাকা নাই। আমার কাছে বললেন, আমি বললাম আমার কাছেও বেশি টাকা নাই, শীত বস্ত্র বেড়ে গেছে, 500 টাকা দিতে পারবো। বললেন শীতের কাপড়
সকালে হতে হবে। এবং স্যার আপনার ছাত্র এসেছে, আপনি বললেই দিবে। স্যার কারো কাছে হাত পাততে খুব লজ্জাবোধ করতেন। তখন বললেই দিবে। স্যার কিছু স্টুডেন্টকে বলার সাথে সাথেই অনেক টাকা একত্রিত হয়ে গেল। আমরা প্রায় 400 প্যাকেট করলাম ছেলেদের পাইকারি বস্তা। প্রতিটা স্যারের কাছে স্যার একটা লিস্ট বের করলেন, ধরে আমরা কাজ করলাম। সমাজসেবা অফিস থেকে উনি আগেই তার কাছে লিস্ট বের করে গোটা প্রত্যেকটা সবচেয়ে দুস্থ মানুষকে এই প্যাকেটগুলো পৌঁছে দিল আমাদের সাথে নিয়ে। আসলাম, আমাকে কিছু বাজার করে দাও। আমি কেন? বলে নদীর ধারে এক ব্যক্তি আছে, তার কেউ নেই। ফলটা নিয়ে আমি সকালে এসে মায়ের হাতে সেমাই মিষ্টি খাবো, তুই সকালে লেগে থাকিস। পরদিন সকালে আর দেখা নেই। পরে স্যারের সঙ্গে দেখা হলো। স্যারকে এলাম, স্যার কি ব্যাপার, আপনি কোথায় ছিলেন? উনি বললেন ওর ঘর জানে এই শীতের বাতাস পায়, তাই 3টা বাস কালেকশন আরো 2 জনকে সাথে নিয়ে এই 2 দিন ধরে ঘর করে দিয়েছি, ঘরটা করে দিয়েছি। আমাকে কিছু বাজার করে দিয়ে গেছে, আমি বাড়িতে যাব। স্যার এমন একজন মাটিও মানুষের সঙ্গে যা ছিল নিবিড় সম্পর্ক, উনি মাঝে মাঝে হঠাৎ করে হারিয়ে যেত। যেমনটা আমরা কলেজ সময় ওনাকে খুব বেশি পাইনি, উনি সিলেট হাজারের মাঝারে ছিলেন। ঘটনা, তিনি তার আগের একটা ঘটনা খুব চমৎকার ঘটনা, ছাড়ের খবর নেই। হঠাৎ একদিন রাত্রে হিন্দু ছেলে ফোন দিলেন, হবে আপনি কি স্যারের সাথে আসলাম? আমি বললাম যে জি। আগামীকাল রাত 9টায় স্যারকে ফোন দিয়ে স্যার আপনার সঙ্গে কথা বলবেন। বলে এখন দেওয়া যাবে না? বললেন যে না, উনি কাজের এখানে। পর দিয়ে স্যারকে ফোন দিল, বললেন হযরত শাহজালালের মাজারে ছিলাম, তারপর ছিলেন নামগঞ্জ। আমি সৎসঙ্গের কাছে এই আমাকে বাড়ি আসতে হবে, তুই কিছু টাকা পাঠা। পরদিন ছাত্র কক্সার আরেকজন ফারুক আহমেদ আমি মানি অর্ডার করে কিছু টাকা স্যার খোকসায় আসলেন। কথা ছিল তার না, কলেরা আক্রান্ত, কারো পা ভেঙে গেছে, কারো দেখার কেউ নেই। স্যার সেখানে ছুটে গিয়েছেন, ওষুধ নিয়ে দিয়েছেন, চিকিৎসা করেছেন। খোকসার হোটেলে কিছু বেষ্টিত অবস্থায় অথবা দেখা গেছে কোন দুস্থ মানুষের সেবা, এমন একজন আমাদের যিনি খোকসাতে এসেছিলেন, তার কৃতিত্ব তার বলে শেষ করা যাবে না। 2003 সালের দিকে ছোট ভাই আক্তারের সঙ্গে স্যার আমেরিকায় চলে যেতে চেয়েছিলেন, কিন্তু হাতের মধ্যে কাজ করছে। স্যারের চার উপরে সনেট আছে, বিভিন্ন লেখা। স্যার বললেন যে আমি স্যার আপনি এখানকার মাঝের মধ্যে বেড়ে উঠেছেন, আক্তার অনেক ভালোবাসে, আপনিও আক্তারকে অনেক ভালোবাসেন। বাইকের মতো দেশ ছেড়ে চলে কষ্ট পাবেন। স্যারের ইচ্ছা ছিল খোকসাতে একটা উদ্যম, স্যারের লেখাগুলো প্রকাশিত করা এবং স্যারের বাড়ির ওখানে আশ্রম, স্যারের সেখানে একটা লাইব্রেরি থাকবে, সেবামূলক কার্যক্রম, মানুষের সেবা থাকবে। আমরা যদি সেই বিষয়গুলোকে এগিয়ে নিই, যদি আমরা প্রকাশিত করতে পারি, আদর্শ নির্লোভ, নিরহংকার, এই আদর্শ চিন্তা দর্শন, জাতপাত, ধর্ম নিতে মানুষকে ভালোবাসা। অনেক ধন্যবাদ আসলাম ভাই, আপনার
স্মৃতিচারণ আরও শুনবো। আমি এবার আহসান হাবিব বেলালের কাছে যাচ্ছি। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেলাল মামা আমার ধন্যবাদ। আসলে টিচার। আমি 2 বছর তার কাছে প্রাইভেট পড়েছি। সে সরাসরি আমার টিচার। আমার আসলে খুব কম প্রাইভেট পড়ার অভিজ্ঞতা। আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম। তা যাই হোক, যেহেতু আজ ডিজাইন স্যারকে নিয়ে কথা হচ্ছে, ডিজাইন স্যারকে স্মরণ করেই আমরা একটু কথা আগাই। মামা, একটা জিনিস আমরা জানি স্যার সম্পর্কে, যে স্যার যখন MA ফাইনাল পরীক্ষা দিতে যান আর কি, মানে দেওয়ার আগে ফর্ম ফিল আপ করার আগে দেখেন যে তার এক গরিব সহপাঠী, তার ফর্ম ফিল আপ করবার মতো টাকা নাই। তিনি কি করলেন, তার নিজের টাকাটা তার বন্ধুকে দিলেন যে তুই এটা দিয়ে ফর্ম ফিল আপ কর, আমার পড়ালেখা পরে হবে। তিনি শেষ পর্যন্ত MA ফাইনাল আর দিতে পারেন নাই, এটা একটা ব্যাপার। তারপরে তিনি খোকসা কলেজ করেছেন তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে, এবং পরবর্তীতে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা ধার করে স্যারদেরকে বেতন দিতেন। এছাড়াও কলেজ যখন নির্মাণ করেন তখন তিনি মিস্ত্রিদের সঙ্গে নিজে মানে শ্রম দিয়েছেন। এই যে মানুষটা, এই মানুষটা সারা জীবন খোকসার মানুষের কথা চিন্তা করলো, খোকসার মানুষ কিভাবে নিজেদেরকে উন্নত করতে পারে, নিজেদের একটা স্বর্ণ শিখরে পৌঁছাতে পারে, সেরকম চিন্তা ভাবনাই সারাক্ষণ এই মানুষটার মধ্যে ছিল। কিন্তু আমরা তাকে কি দিলাম? আমরা কি তাকে আসলে কোনো ফিডব্যাক দিতে পেরেছি? ধন্যবাদ শাহিন। আমি আসলে এই আলোচনায় একটু অপরচুনিটি নিতে চাচ্ছি। তুমি যে খোকসার জন্য সুদিনের বার্তা, এটা কিন্তু একটা ভালো প্রয়াস। স্যারের মতো যারা মানুষ আছেন তাদের নিয়ে আলো একটা প্ল্যাটফর্ম। এবং আজকে যে প্রশ্নগুলো আমাকে তুমি করছো সেখানে কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা আছে, কিছুটা হলে উত্তর পেয়ে যাবা। স্যারকে আমরা কি দিতে পারলাম, এই যে দিতে পারা, এটাও কিন্তু একটা স্যারকে দিতে পারার একটা অংশ। তুমি যখন একটা অনুষ্ঠানের মাধ্যমে স্যারকে নিয়ে একটা টোটাল এপিসোডটাই স্যারকে নিয়ে করছো, তো কিছুটা দেয়ার একটা প্রয়াস বা কিছু স্যারকে নিয়ে বিস্তর আলোচনা করার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, তোমার যে উদ্যোগগুলো তুমি একের পর সেটা খোকসার মানুষের জন্য, খোকসার জন্য, এবং এই খোকসাকে দীর্ঘদিন আমাদের মধ্যে প্লাস আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখার একটা শক্তিশালী এবং প্রশংসনীয় উদ্যোগ আমি বলবো। আশা হই এই কারণে যে উদ্যোগটা আমাদের বা আমাদের সিনিয়র যে ভাইরা আছেন বা আপুরা আছেন তাদের মাধ্যমে হতে পারতো, একটা উদ্যোগ হতে পারতো। আমাদের সিনিয়র যারা আছেন ওনারা কেউ করতে পারে নাই। তুমি কিন্তু সেই কাজটা সাহসের সাথে এবং খুব সাহসের সাথেই চালিয়ে যাচ্ছ। আর স্যারের কথা যেটা বলছো যে স্যার নিজের টাকা, ফর্ম ফিল আপের টাকা সে নিজে ফর্ম ফিল আপ না করে তার বন্ধুকে দিচ্ছে, আসলে স্যার তো এরকমই। স্যার তো নিজের নিয়ে কখনোই ভাবেন নাই। স্যারের সমতা চেতনায় ছিল হচ্ছে খোকসা। স্যার খোকসাকে নিয়ে ভাবতে গিয়ে স্যার কিন্তু অনেকাংশে তার ফ্যামিলিকে তো বঞ্চিত করছে। আর বঞ্চিত করছে এই কারণে স্যার হয়তো ভেবে নিয়েছিলেন যে একজন মানুষের পক্ষে হয়তো সব কিছু সমান তালে
চালানো সম্ভব না। এই কারণে হয়তো উনি কে কিছুটা বঞ্চিত করে হলেও খোকসায় শিক্ষার আলো ছড়ানোর জন্য সেই পথটাই উনি বেছে নিয়েছিলেন। আর আসলে খোকসার এমন তারপরে আমার বড় ভাইরা আছে যারা আছেন তারা ওনার বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করার কথা কিন্তু বড় ভাইয়েরা অলরেডি বলছে। আর এটাই হচ্ছে ওনার বৈশিষ্ট্য, এটাই হচ্ছে উনি, এটাই হচ্ছে ওনার ব্যক্তিত্ব। উনি কখনোই এক মুহূর্তের জন্য নিজেকে নিয়ে ভাবছে বলে আমাদের জানা নেই। আর সেটা কিন্তু আমরা খুব কাছের মানুষ, হয়তো আমরা হয়তো বেশি করে বলতে পারি, কিন্তু আমাদের পাশাপাশি খোকসার মানুষ বা আশেপাশের মানুষও কিন্তু জানে স্যার সম্পর্কে, এবং স্যারের যে বিচরণ, স্যারের যে কাজ, স্যারের যে তোমার মানুষের জন্য কিছু করার প্রবণতা, ইচ্ছা শক্তি, ইভেন তার নিজের যে সামর্থ্য না থাকার পরেও অন্যের কাছ থেকে, অন্য বলতে যারা তার খুব কাছের স্টুডেন্ট তারাও কিন্তু অনেক সচল ছিল না ওই সময়, তাদের কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে, অল্প কিছু টাকা নিয়ে কিন্তু অন্যকে সে হেল্প করছে। আসলাম ভাই একটা কথা বলছে যে ওই একটা ঘর বানাই দেয়া বা ঈদের আগের দিন সেমাই কিনে দেয়া, এই জিনিসগুলো কিন্তু ওনার সামর্থ্যের বাইরে থেকে করতেন। এমন না যে ওনার সামর্থ্য ছিল সেই সামর্থ্য থেকে করছে, তা না। আসলে ওনার ইচ্ছা ছিল খোকসার মানুষের জন্য কিছু করার, খোকসাকে আলোকিত করার। আর জীবনের শেষ দিন পর্যন্ত উনি চলতে পারছেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু খোকসার প্রতি পদে, শুধু খোকসায় না, খোকসার যে 100 স্কয়ার কিলোমিটারের আয়তনের যে খোকসা, এটার বাইরেও পাংশা, তারপরে কুষ্টিয়ার কিছু অংশ, তারপরে তোমার পাবনা, এই অঞ্চলে কিন্তু তার অবাধ বিচরণ ছিল। ওনার শিক্ষা দেওয়ার ধরনটাকে যেমন বললো, উনি কখনো পুস্তক থেকে কখনো কাউকে কিছু শেখাতেন না। তো আর উনি হচ্ছে সেন্ট্রালাইজড ছিলেন না, উনার চিন্তা চেতনা ছিল হচ্ছে সবসময় ডিসেন্ট্রালাইজড। আর এই কারণে বসে না থেকে নিজেকে তোমার খোকসার প্রতিটা গ্রাম অঞ্চলের প্রতিটা জনপদে উনি বিচরণ করতেন। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে স্যারের সাথে আমার পরিচয় হচ্ছে 94 ইব্রাহিম ভাইদের বাড়িতে। তো যখন ইব্রাহিম ভাই করে দিল স্যারের সাথে, তো স্যারকে দেখে কিন্তু আমি বরাবর সবাই যেভাবে ভয় পায়, আমি কিন্তু সেরকম ভয় পেয়ে গেছিলাম। কারণ ওনার কথার যে টোন, সেইটা আসলে অ্যাবজর্ব করা শুরুতে এটা খুব কঠিন ব্যাপার। খুব নার্ভাস লোক হলে মনে হয় সঙ্গে সঙ্গে। তো প্রথম কিছুদিন স্যার কিন্তু এইভাবেই সবার সাথে মানে তার টোনটা অনেক ভারী রাখে, এবং পরবর্তী যখন সে ভালো আজকে টিকে যায়, স্যারের সাথে টিকে যায়, তার মতো ভালো ফ্রেন্ড আর পৃথিবীতে হতে পারে না কেউ। সে আর এই আপন এই কিন্তু মানে সাধারণত আমাদের দেশে বিশেষ করে যারা বড় পর্যায়ে থাকে, তারা কিন্তু এই আমাদের লেভেলের মানুষকে, বা আমরা যখন 94-এ, তখন আমি 8 বা 9-এ পড়ি, সেরকম একটা স্টুডেন্টকে কাছে টেনে নেওয়া, এত বড় মনের পরিচয় দেওয়ার মতো মানুষ কিন্তু আমাদের দেশে খুব কম, যেটা উনি প্রতিনিয়ত করে গেছেন। শুধু আমার সিনিয়র ভাইরা যারা আছেন এখানে অনেক বেশি আলোচনা আর কে নিয়ে, আমার থেকে ওনারা বেশি জানেন স্যার সম্পর্কে। তারপরে আমি বলবো যে স্যার আসলে, ওনারা বলছে যে খুব বেশি স্বপ্ন দেখতেন, আমি তো বলবো যে স্যার স্বপ্নবাজ ছিলেন। স্যার যতটুকু না করতে পারেন তার থেকে অনেক অনেক গুণ বেশি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন বটে। আমি ওই 94-এ শুধু জানতাম না যে কিসের কোথায় পড়তে হবে, আমার সায়েন্সে পড়তে হবে না ইংলিশে পড়তে হবে
নাকি আমার অন্য কোথাও ইঞ্জিনিয়ারিং করতে হবে, আমি কিন্তু কিছুই জানতাম না। তো ওই সময় সব ঢুকাই দিলেন ইংলিশে, ইংলিশ ইজ এভরিথিং, ইংলিশের বিকল্প কোনো কিছু নাই। ওই সময়তে ঢুকে গেল যে ইংলিশ পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, এর বাইরে কিন্তু আর কখনো কিছু চিন্তা করার সুযোগ হয় নাই। তো আসলে স্যারকে নিয়ে বেশি কিছু আলোচনা আমি আসলে আর করতে পারছি না। তবে আমি আসলাম ভাই যে একটা টাস্ক দিয়ে গেছিলেন যে ঢাকা বানানোর স্বপ্ন, সেটা নিয়ে আমি কিছু একটা বলতে চাচ্ছি। কারণ এর বাইরে যে কথাগুলো আছে আসলে আসলাম ভাই, আক্তার ভাই, ইব্রাহিম ভাই কিন্তু অনেক বিস্তরভাবে, অনেক সুন্দরভাবে অলরেডি আলোচনা করছে। তো স্যার কিন্তু জানতেন ঢাকা খোকসা কিন্তু ঢাকা বানানো যাবে না। স্যার না যে ঢাকা খোকসাকে ঢাকা বানানো যাবে এটা থাকবেন। তারপরে কেন উনি ভাবলেন, আমার মনে হয় এই কারণে যে উনি পড়ানোর সময় একটা কথা বলতেন বারবার, যে যা হবে তা হবে না। এটা কিন্তু প্রায়শই বলতেন, অনেকের কাছেই হয়তো বলছেন। তো স্যার হয়তো বলছে খোকসাকে ঢাকা বানাবে, এই এই বিশ্বাস থেকে যে আসলে ওই খোকসাকে উনি ঢাকা বানাইতে যাচ্ছে না, অন্য কোনো অর্থ বা অন্য কোনো মিনিংস এর মধ্যে ছিল। আমি পরবর্তীতে এটা নিয়ে চিন্তা করে, এটা আমার ব্যক্তিগত মতামত, তো এটা এই কারণে বললেন যে হয়তো ঢাকার যে নাগরিক সুযোগ সুবিধা, সেই নাগরিক সুযোগ সুবিধা যদি খোকসায় পর্যন্ত নিয়ে আসা যায়, খোকসাতে করা যায়, তাহলে কিন্তু ঢাকার খোকসার মধ্যে ব্যবধান করার মতো কেউ চিন্তা করবে না। বিস্তর সবকিছু নিয়ে ভাবার, এটা কিন্তু তারই অংশ। যেমন শিক্ষা ব্যবস্থা, উনি হয়তো ভাবছেন ঢাকায় যে শিক্ষা ব্যবস্থা, ঢাকা আমাদের প্রেক্ষাপটে ঢাকার সমস্ত ধরনের শিক্ষার সুযোগ সুবিধা আছে। তুমি প্রাইভেট বলো, তারপরে পাবলিক বলো, তার বিভিন্ন ডাইমেনশনের জনের শিক্ষা ব্যবস্থা কিন্তু ঢাকাতে আছে, যেটা খোকসাতে নেই। তো উনি হয়তো ভাবছিলেন যে ঢাকায় যদি এগুলো থাকতে পারে আর খোকসাতে যদি আমরা এগুলো পারি, তাহলে কিন্তু মানুষ ঢাকা আর খোকসার মধ্যে পার্থক্য করার চেষ্টা করবে না। তারপরে আসতে পারি আমরা স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থার কথা। তো আমরা জানি সবাই, আমাদের এই প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ মানুষের, 1.5 থেকে 2 লক্ষ মানুষের যে থানা, সেখানে একটা মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স। তো উনি যেহেতু সবকিছু নিয়ে ভাবতেন, ধর্ম, শিক্ষা, চিকিৎসা সবকিছু নিয়েই ভাবতেন, এই কারণে হয়তো উনি ভাবলেন যে শিক্ষা চিকিৎসা ব্যবস্থা আমরা কিন্তু অনেক পিছনে পড়ে আছি। এখন যে চিকিৎসা চাচ্ছি, আমাদের যে চাহিদা, সেটা পূরণ হচ্ছে না খোকসা থেকে। কাজেই ঢাকায় যে চিকিৎসা ব্যবস্থা, ঢাকায় যে সুযোগ সুবিধা, সরকারি আমাদের অনেক অপশন খোলা আছে ঢাকায় আসলে চিকিৎসার জন্য, যেটা আমাদের খোকসাতে নেই। তো খোকসাতে যদি আমরা তোমার প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর বা অন্যান্য, খোকসাকে ঢাকা বানানোর কথা বলছেন, তারপরে উনি নিশ্চিতভাবেই জানতেন বা বুঝতেন যে একজন মানুষ সারাদিন পরিশ্রমের পর বা সপ্তাহের কাজ করার পর 1 দিন বা 2 দিন বিনোদনের দরকার, যেটা আমাদের খোকসাতে কিন্তু কোথাও কোনো বিনোদনের ব্যবস্থা নেই। তো হয়তো ওনার উপলব্ধি ছিল এটাই, যে মানুষকে যখন মেন্টালি রিল্যাক্স করতে হবে, তখন বিনোদনের ব্যবস্থা হবে, যেটা খোকসাতে নাই। তো হয়তো উনি আমাদের যারা অগ্রজ বা আমরা যারা আছি, তাদেরকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন যে এই সেক্টর গুলোতে আমরা যদি প্রাইভেটলি হলেও বাণিজ্যিক ভাবে যদি হয়, তাতেও যদি আমরা কিছু শিশু পার্ক, তারপরে হচ্ছে তোমার গার্ডেন, রিসর্ট, যেখানে মোটামুটি বিনোদনের ব্যবস্থা থাকবে, মানুষ তাদের ক্লান্তি দূর করতে পারবে দিন শেষে বা সপ্তাহ শেষে, সেই জিনিসগুলো কিন্তু খোকসায় থাকার কারণে ওনার হয়তো চিন্তা চেতনার মধ্যে ছিল এই জিনিসগুলো খোকসাতে হওয়া দরকার। তো
এই সমস্ত জিনিস যখন আমরা করতে পারবো, আমাদের নিশ্চিত হবে যে খুব যতদিন সাথে না এগুলো আমি অসুস্থ আছে। হয়ে পড়েছি ততদিন এগুলো যদি খুব সাথে আমাদের করা সম্ভব হয়, তাহলে কিন্তু স্যারের যেমন স্বপ্ন পূরণ হয়, ঠিক একইভাবে খোকসাবাসী যারা খোকসার মানুষ, তাদের জীবন মান উন্নত হবে এবং খোকসার যে অর্থনীতি সেটা সাস্টেনেবল হবে। আর আমি আসলে এই পর্বে এ পর্যন্তই বলতে চাচ্ছি। আরো আমাদের সিনিয়র ভাইরা আছে যারা, ওনারা বলবেন। শাহিন, তোমাকে আবারও ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি এবার আক্তার ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়া, হ্যাঁ, বলো, হ্যাঁ। হ্যাঁ, আসলে যেমন বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না, তেমন স্যারের ঋণও কখনো শোধ করা যায় না। আমরা কি স্যারের জন্য ভবিষ্যতে এমন কোনো কিছু করা প্ল্যান করতে পারি যেটাতে কিছুটা হলেও স্যারের স্মৃতিটাকে ধরে রাখা যায়, বা স্যারকে একটা বর্তমান কক্ষায় যারা আছে, যারা জুনিয়র আছে, তারা স্যারকে দেখে মোটিভেশন পায়? এটার ব্যাপারে যদি কিছু বলতেন। এটা তো একটা খুবই প্রদত্ত যে আর কি নিয়ে কিছু করতে পারি। তো আর এটা একার পক্ষেও সম্ভব না। সবাই যদি আসে তাহলে অবশ্যই নিঃসন্দেহে কিছু করা উচিত, যার স্যারকে আমরা সারা জীবন বাঁচিয়ে রাখতে পারি। তো এটা মানে আলোচনার ব্যাপার। তো যদি ভাইরা আছেন, আসলাম ভাই আছেন, ওনারা যদি আমরা যদি সবাই মিলে একসঙ্গে বসে মানে গঠনমূলক কিছু করতে পারি, আমার মনে হয় যার মধ্য দিয়ে স্যার আমাদের মধ্যে এবং আমাদের পর্বের মধ্যে বেঁচে থাকবে। তো সেক্ষেত্রে প্রাথমিক করতে পারি, যেমন স্যারের তো কবিতা, গদ্য কবিতা, সনেট আছে, সেগুলো কালেকশন করে যদি আমরা প্রকাশিত করতে পারি, তাতে কিছু অর্থ আসবে, তাদের স্যারের পরিবারের জন্য একটু আর্ট বাড়বে, প্লাস স্যারের পরিস্থিতি আরো বাড়বে। তারপরে যেমন করা যেতে পারে, যেখানে স্যারের সমাধি সেটা একটা ওটা ওখানে একটা মানে স্কুল, প্রাইমারি স্কুল হোক, আর সেই স্কুলের উদ্যোগ, এমন অনেক মানে এটা ব্যক্তিগত একটা দিলাম আর কি, অভিমত দিলাম, সেখান থেকে অনেক কিছু ভেবে যেতে পারে। তো আমরা যারা এই গুণী মানুষটার সংস্পর্শে এসেছিলাম, আর যার কারণেই আজ জীবন আলোকিত, স্বপ্ন, এমন উদ্যোগ, এমন কিছু আমাদের মধ্যে বপন করছে, যার কারণে জীবনে আর কোনো অভাব নেই। সেই মানুষটার জন্য যদি কিছু করতে পারি, আমি সত্যি গর্ববোধ করবো আর কি। এটা আসলে চিন্তা ভাবনা করে আমরা অনেক কিছু করতে পারি, পথে এগোতে পারি। জি ভাই, অনেক ধন্যবাদ। আসলাম ভাই কি আছেন? আসলাম ভাই, হ্যাঁ, আমি আছি। জি ভাইয়া, একই কথা বলতে চাই আপনাকেও, যে স্যারকে আমরা ভালোবাসি, স্যারকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, এবং এটার জন্যে একার পক্ষে আসলেই কিছু করা সম্ভব না। এটা আক্তার ভাইয়ের কথা সুর ধরেই বলতে চাই, কিন্তু আমরা সামগ্রিকভাবে অনেক কিছুই করতে পারি স্যারের জন্য।
আপনি যদি এ ব্যাপারে কিছু বলেন। অবশ্যই খুব ভালো। আমি একটু আগে আলোচনায় বলেছিলাম, যখন স্যার কিছুটা মনে কষ্টে চলে যেতেছিলেন আক্তারের কাছে, তখন স্যার একটা কাজ করেছিল আমাকে। উনি যেটা বোঝাতে যে আমার এত সাহিত্য এটা প্রকাশ হলো না, এবং মানুষের সবকিছু উজাড় করে গেলাম, আমার সবকিছুই অপূর্ণ থেকে গেল। তাদের কাছে তো এগুলো প্রকাশের ব্যবস্থা করবে, এগুলো আমার কতটুকু তাহলে জানি না। তখন স্যারকে বলে, স্যার আপনার ব্যর্থ হয়নি, আপনি অবশ্যই মানুষ মনে রাখবে। স্যারের একটা স্বপ্ন ছিল, একটা লাইব্রেরি হবে, সেখানে সবাই বই পড়াশোনা করবে। এই প্রসঙ্গটা বলাই দরকার। উনি কত দূরদর্শী। আমরা যখন তখন এখনকার মতো নেট এগুলো কিছুই ছিল না। স্যার এই লিউ টলস্টয়ের যে ওয়ার এন্ড পিস, এটা ইংলিশে ছিল। এটা আমাদের স্টাডি করে 2 দিনে আমরা কমপ্লিট প্রেরণায় লাইব্রেরির প্রতি তার চরম আকর্ষণের যে একটা পূর্ণাঙ্গ। আমি কিছুটা অপারগতা স্বীকার, শাহিন যেমন বললেন বা বললেন ভাবে করা একটু ধর। আমি এই ঢাকা রোড স্যারের বাড়ি পর্যন্ত, এখান থেকে আমি 2005 সালে আমি পায়ে অনেকগুলো জায়গাতে স্যারকে বলে, স্যার একটা 2টা প্লেয়ার ছিলেন, স্যার চেয়েছিলেন একটা আশ্রমে, অর্থাৎ সারা জীবনের যে ব্রত সেবা করা, এইখানে মানুষের সেবা হবে, অসহায় মানুষ এসে খাবার পাবে, এখানে পুস্তক থাকবে, বই প্রকাশিত হবে, সেই সবাই এসে পড়তে পারবে। এবং স্যারের ইচ্ছা ছিল যে সেখানে আমি হয়েও পরবর্তীতে ঝামেলার মধ্যে এগোয়নি। জীবনী লেখা স্যারের আগ্রহ ছিল, আমি হাত দিয়েছিলাম। স্যার অনেক ছিলেন যে আমার কাছে আমি কিছু বইটা হয়নি। মনে করি যে আমরা সবাই মিলে স্যারের জীবনী গ্রন্থ কমপ্লিট করতে পারি, সবার তথ্য একত্রিত করে আমরা এক জায়গায় বসে আমরা একটা বা সেবা কেন্দ্র আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেখানে সমাজ সেবা এবং সুস্থদের সাহায্য করা, লাইব্রেরি, এগুলো মিলিয়ে স্যারের লেখাগুলো থাকবে। এটা সবাই মিলে আমরা যদি উদ্যোগ নিয়ে তাহলে অন্তত আমাদের কিঞ্চিত আমরা দায়িত্ব পালন করতে পারবো। কাছে আমাদের অপরিসীম খোকসাবাসীর যে সেটা শোধ করা কিঞ্চিত হয়তো তার জন্য কিছু করতে পারবো, এটাই আমার প্রত্যাশা। সবাই যদি আগ্রহী উদ্যোগী হয়, অবশ্যই সহযোগিতা থাকবে। এটা বানাতে অনেক ধন্যবাদ আসলাম ভাই। বেলাল মামার কাছে যাচ্ছি। মামা, আমরা অনুষ্ঠানের একদমই শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, আসলে স্যারকে নিয়ে কথা বললে তো রাতের পর রাত চলে যাবে, তাও শেষ হবে না। কিন্তু আমরা একটু অনুষ্ঠানটা শর্ট করতে চাই। আপনি যদি শেষে 2-4টা স্যার সম্পর্কে কোনো কথা বলতে চান। হ্যাঁ, আমি আসলে স্যার সম্পর্কে অনেক কিছুই বলা হলো। এখন ভাবে দীর্ঘদিন আমাদের পরবর্তী প্রজন্ম কাছে ধরে রাখা যায়, সেজন্য কিন্তু অনেকগুলো প্রস্তাব এসছে। আক্তার ভাই বলছে, আসলাম ভাই বলছেন অলরেডি। তো আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি যদি এই সমস্ত কাজের সাথে থাকতে পারি বা সামান্যতম কন্ট্রিবিউশন রাখতে পারি, আমি আসলে নিজেকে ধন্য মনে করব। আর যে প্রস্তাবনাগুলো আসছে সেগুলো পূরণ করার জন্য অনেক মানুষের অংশগ্রহণ দরকার। স্যারের যারা ভক্ত, স্যারের যারা স্টুডেন্ট দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে প্রথমে একত্রিত করতে হবে। আর সেই একত্রিত করার মাধ্যম হতে পারে তোমার সুদিনের বার্তা। তুমি একটা বড় ভূমিকা পালন করতে পারো। আমি তোমার মাধ্যমে আমি যারা স্যারের স্টুডেন্ট আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, আমরা একটু অর্গানাইজড হয়ে স্যারকে
দীর্ঘ দেশের মধ্যে খোকসায় মানুষের মধ্যে বাঁচিয়ে আমাদের কিছু একটা করা দরকার। স্যারের যদি আমরা কিছু একটা করতে পারি তাহলে হয়তো কিছুটা ঋণ পরিশোধ হবে। স্যার কিন্তু আমাদের কাছ থেকে কখনো কিছু চান নাই, জীবিত থাকা অবস্থায় আমাদের কাছে কিছু চান নাই বা প্রত্যাশা উনি হয়তো করেন নাই। আর এখন যেহেতু উনি নেই, ওনার জন্য আমাদের যে প্রস্তাবনাগুলো আসছে হতে পারে, আমার ব্যক্তিগতভাবে একটা প্রস্তাবনা আছে, সেটা হতে যেহেতু উনি খোকসার মানুষ, খোকসা কলেজের প্রতিষ্ঠাতা, খোকসা তার অধিকাংশ জীবনের অধিকাংশ মুহূর্ত খোকসাতে কেটেছে। খোকে আমরা হয়তো একটা শিশু পার্ক করতে পারি, যে শিশু পার্কে প্রতিনিয়ত প্রতিদিন শিশুরা আসবে এবং স্যার সম্পর্কে জানবে, স্যার শুনবে, স্যারের প্রতি ভালোবাসা জন্মাবে, স্যারকে তারা মনে রাখবে, স্যারকে তারা ভালোবাসবে। তো আমি যদি এই সমস্ত কাজের সাথে আমি আজ প্রমিস করছি, যদি কেউ উদ্যোগী হয় তাহলে আমি আমার কন্ট্রিবিউশন, আমার থেকে যতটুকু কন্ট্রিবিউট করা সম্ভব আমি এটার সাথে থাকবো। ধন্যবাদ শাহিন তোমাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ মামা। এইভাবে আরও সবাই এগিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আক্তার ভাইয়ের কাছে যাচ্ছি আবার একটু। ভাই, আর কি স্যারের কোনো সনেট মুখস্থ আছে বা মনে পড়ে? না, আমার কোনো মুখস্থ আচ্ছা, ওকে, নো প্রবলেম। লিখতো, সেগুলোও আমার কালেকশনে নেই। ওকে ওকে, সমস্যা নেই। তা আপনাকেও একই কথা বলতে চাই যে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আসছি। আপনি যদি সার সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে কিছু বলতে চান। আসলে স্যার সম্বন্ধে সংক্ষেপে কিছু বলা খুব কঠিন কাজ। তো আমি এটুকুই অনেক আমার প্রাণ থেকে অনেক অভিনন্দন জানাতে চাই এমন একটা অনুষ্ঠান করার জন্য এবং একটা সুযোগ করে দেওয়ার জন্য, যার মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে কথা বলতে পারছি। আসলে আমি তোমার প্রশংসা করে আমি শেষ করতে পারছি। তো আসলেই খুবই একটা ভালো উদ্যোগ নিয়ে যে তুমি আমার খোকসা এই যে একটা পর্বের যে স্যারকে রাখছো, এই জন্য আসলেই তোমাকে অনেক। আর সবসময় যে ও সৌভাগ্যবান না হলে আসলে স্যারের আসে না। তো আমি সত্যি নিজের সব একজন ভাগ্যবান মানুষ মনে করি যে আমি এমন একটা মানুষের, এমন একটা ব্যক্তির সংস্পর্শে, যে যার আলো, সামান্য কিঞ্চিত আলো আমার জীবন বলতে চাই। তো জি ভাই, আমার বলার নেই। ওকে, অনেক ধন্যবাদ। আসলাম ভাই, আমরা অনুষ্ঠান শেষ করব, আপনি কিছু বলবেন? আমি আক্তারের যে ধরেই বলতে চাচ্ছি, আমাদের আগে আর এক ভাই, ওনার নামটা ভুলে গেলাম, বললেন আমি একমাত্র কথার সঙ্গে যে আসলে আমাদের কিছু একটা করা দরকার। আপনাকেও ধন্যবাদ যে এই একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, এটা অসাধারণ একটা উদ্যোগ। খুবই আপ্লুত, খুবই খুশি হয়েছি। মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন, সবাইকে একটা জায়গায় আনার চেষ্টা করছেন। আমাদের উদ্যোগে হয়তো আমরা আরো কিছু করতে পারবো। স্যারের এই একজন মহান ব্যক্তিত্ব, তার জন্য যদি আমরা কিছু করতে পারি সেটা আমাদের জন্য অনেক বড় কিছু হবে। সবার উদ্যোগে আমরা স্যারের স্মৃতি রক্ষার্থে খোকসাতে কিছু কার্যক্রম যদি আমরা গ্রহণ করি সেটা খুব ভালো হবে। আমি সেটাই আশা করব যে আমরা পরবর্তীতে সবাই মিলে সেই দিকে একটু চেষ্টা করব। স্যারের লেখাগুলা যাতে প্রকাশিত হয়, যেটা স্যারের খুব আশা ছিল বা আগ্রহ ছিল। আমি এখনো হাল ছাড়িনি, আমি এখনো মানে আন্তরিক। আমার মনে হয় যে আমরা সচেষ্ট হলে সেটা প্রকাশিত করতে পারবো। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ।
বেলাল মামা, আক্তার ভাই, আসলাম ভাই, ইব্রাহিম ভাই এবং লতিফ ভাই জয়েনিং করেই হয়তো ইন্টারনেটের কারণে ডিসকানেক্ট হয়ে গেছেন। সবাইকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্যারের আমাদের উপরে স্যারের কিঞ্চিত হলেও আলোর একটা স্পর্শ আছে বলেই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই আলোটা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝেও ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা করছি। আজকের মতো সুদিনের বার্তা শেষ করছি। তার আগে আরেকটু বলে রাখি, আসলে এই প্ল্যাটফর্মটা পুরা খোকসার মানুষের জন্য। খোকসায় যারা আছেন, আমরা হয়তো অনেকের তথ্য এখন পর্যন্ত কালেক্ট করতে পারিনি। তারপরেও যদি কেউ মনে করেন, নিজ উদ্যোগে আমাদের খালি ইনবক্সে একটা নক করবেন। আপনাদের মতামত থেকে শুরু করে আপনাদের যে কোনো ধরনের ওপিনিয়ন আমরা নিতে চাই। আপনারা যদি এই অনুষ্ঠানে অংশ নিতে চান, সেটাও আমাদেরকে জানাবেন। অলওয়েজ ওয়েলকাম আপনাদেরকে। এই প্ল্যাটফর্মটা একদম আপনাদের জন্যই। তো সবাই ভালো থাকবেন। এই করোনার দুঃসময়টায় সাবধানে থাকবেন, সবাই ঘরে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আল্লাহ হাফেজ।